হাতে বা পায়ে ঝিনঝিন অবশ অনুভূতি, অবশ লাগা বা নাম নেই, সূচ ফোটানোর মতো অনুভূতি, কিংবা গরম লাগছে না ঠান্ডা লাগছে, এই যে সেন্সেশন ঠিক মতো বুঝতে না পারা। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় জ্বালা পোড়ার মতো ব্যথা। অনেকে বলেন ইলেকট্রিক শকের মতো ব্যথা করছে, মানে বৈদ্যুতিক শকের মতো ব্যথা, কিংবা ব্যথা এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ছে, যেমন কোমর থেকে ঠিক পা বরাবর ব্যথাটি নিচের দিকে নামছে, যেটাকে বলা হয় সায়াটিকা পেন। এবার একটু ক্লিয়ার করে বলি, আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হয়তো এতক্ষণে আপনি বুঝতে পেরেছেন। আজকের বিষয় হচ্ছে নার্ভ প্রবলেম। এই যে সিমটমগুলো আমি বললাম আপনাদের সঙ্গে ইন ডিটেলস আলোচনা করব ভিডিওতে, তার জন্য ফুল ভিডিও আপনারা দেখবেন। এবং ভিডিওর একদম শেষে আমি বিশেষ কয়েকটি ঘরোয়া পদ্ধতির কথা বলবো, বিশেষ কয়েকটি বীজের কথা বলবো, যে কয়েকটি বীজ যদি আপনারা প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের খাদ্য তালিকার মধ্যে রাখেন, তাহলে দেখতে পাবেন কতটা আপনারা বেনিফিটেড, আপনারা কতটা এই সমস্যা থেকে সমাধান পাচ্ছেন। শুরুতে এই যে সমস্যার কথা একটু আলোচনা করলাম ইন ডিটেলস, সেই বিষয়ে প্রথমেই আলোচনা করে নেওয়া যাক। সেটি হলো নার্ভের সমস্যা। নার্ভের সমস্যার কয়েকটি লক্ষণ আমরা দেখতে পাই। পেশেন্ট বলেন যে আমার অনুভূতি সংক্রান্ত সমস্যা হচ্ছে। পেশেন্ট তো বুঝতে পারে না ঠিক তার কোন সমস্যাটা হচ্ছে। অনুভূতির সংক্রান্ত সমস্যা আমরা দেখতে পাই। কীরকম অনুভূতির সংক্রান্ত সমস্যা দেখা যায়? সেটি হলো পেশেন্ট বলেন হাতে বা পায়ে ঝিনঝিন, অবশ অনুভূতি। কোনো কোনো ক্ষেত্রে বলে অবশ লেগে রয়েছে, মানে নামনেস। কিছু কিছু ক্ষেত্রে বলেন ঠিক যেন মনে হচ্ছে ব্যথাটা সূচ ফোটানোর মতো, পিন ফোটানোর মতো অনুভূতি হচ্ছে। আবার কখনো কখনো বলেন যে গরম লাগছে না ঠান্ডা লাগছে ঠিকমতো বুঝতে পারছি না। এবার এই যে সমস্যাটা, এটাকে বলা হয় সেন্সেশন প্রবলেম, অর্থাৎ অনুভূতি সংক্রান্ত সমস্যা। নার্ভের আরও একটি অন্য দিক বা অন্য লক্ষণও আছে, যেটি হচ্ছে ব্যথা যন্ত্রণা সংক্রান্ত সমস্যা, যেমন জ্বালা পোড়ার সমস্যা। জ্বালা পোড়ার সমস্যা প্রায় সময় দেখা যায় পায়ের তলা জ্বালা, হাতের তালু জ্বালা, এরকম বিভিন্ন অংশে জ্বালা পোড়ার মতো সমস্যা দেখা যায়। এবং তারই সঙ্গে বিদ্যুতের শকের মতো ব্যথা অনুভূতি হয়, ইলেকট্রিক শকের মতো ব্যথা। পেশেন্ট বলেন যে ম্যাডাম ব্যথাটি ঠিক এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ছে। কোনো কোনো ক্ষেত্রে স্পেশালভাবে বলেন কোমর থেকে ঠিক পা বরাবর ব্যথাটা নিচের দিকে নামছে, যেটাকে আমরা ইন মেডিকেল টার্মে বলে থাকি সায়াটিকা পেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পেশি ও নড়াচড়ার সমস্যা, যেমন হাতে বা পায়ে দুর্বলতা, কোনো কিছু ধরতে পারেন না, ঠিক মতো সোজা হয়ে দাঁড়াতে পারেন না, একটু হাঁটতে গেলেই বারবার পড়ে যান, এক গ্লাস জল তুলতে পারেন না, কিংবা একটা পেন দিয়ে ঠিক মতো একটা লাইন লিখতে গেলে সমস্যা, বারবার হাতটা কাঁপতে থাকে। সেক্ষেত্রে কোনো কিছু ঠিক মতো ধরতে গেলে সমস্যা হয়, সেক্ষেত্রে এটিও একটি বিশেষ সমস্যা। হাঁটার সময় অনেকে দেখা যায় পাটা টেনে টেনে হাঁটেন, ঠিকমতো ভারসাম্য বজায় রাখতে পারে না নিজের। এবং অনেকেই বলেন যে পুরানো সমস্যা ফিরে আসছে, মানে বেশি শুকিয়ে যাওয়ার মতো একটা সমস্যা দেখা যায়। এই ছাড়া তার সঙ্গে আরও অন্যান্য সিমটম লক্ষ্য করা যায়, যেমন হাত কাঁপা বা পা কাঁপা। অনেকে বলেন আমার এই ব্যথা যন্ত্রণা যে সমস্যাগুলি আছে, এটি বেশি সমস্যা হয় রাত্রের দিকে, মানে অর্থাৎ এক্ষেত্রে বুঝতে হবে পেশেন্টের রাত্রের দিকে এই ব্যথা যন্ত্রণাগুলি বৃদ্ধি পায়। আবার অনেকে বলেন আমার হঠাৎ করেই হাত বা পা কাজ করা বন্ধ করে দেয়, মানে আমি হঠাৎ করে কিছু, আমি হয়তো বিছানা থেকে নিচে নামতে গেলাম, আমি ঠিকমতো পা পাততে পারছি না, এইরকমও সমস্যা দেখা যায়। কয়েকটি আমি এক্ষেত্রে ডিজিজ কন্ডিশনের নাম উল্লেখ করব, তার সঙ্গে সিমটম সহ আপনারা একটু মিলিয়ে দেখতে পারেন আপনাদের সঙ্গে এই ধরনের সমস্যাগুলো ঘটছে কিনা। শুরুতে যে সমস্যাটা বলবো সেটি হলো হাতে পায়ে বিশেষ করে ব্যথা অনুভূতি, এবং তার সঙ্গে ডায়াবেটিসের মতো সমস্যা, পেরিফেরাল নিউরোপ্যাথি।
কোমর থেকে পা পর্যন্ত ব্যথা, বসলে বা দাঁড়ালে এই ব্যথাটি বাড়তে পারে, যেটিকে আমরা বলে থাকি ইন মেডিকেল টার্ম সায়াটিকা পেন। কবজি ও আঙুলে ব্যথা, তার সঙ্গে ঝিনঝিনি অনুভূতি, এবং স্পেশালি যারা মোবাইল বা কম্পিউটারে স্ক্রিন টাইমটা বেশিক্ষণ কাটান তাদের ক্ষেত্রে সমস্যাটা বেশি হয়। কার্পাল টানেল সিনড্রোম এটিকে আমরা বলে থাকি। ঘাড় বরাবর একটি ব্যথা যেন কাঁধ বরাবর নেমে যায়, অর্থাৎ ঘাড়, কাঁধ বা হাত এই তিনটে জায়গায় স্পেশালভাবে ব্যথা যন্ত্রণা, যেটাকে বলা হয় সার্ভাইকাল স্পন্ডিলোসিস। এবার একটা কথা একটু ক্লিয়ারলি বলে দিই, এই সমস্যাগুলো যদি আপনার সঙ্গে ঘটে থাকে বা আপনার আশেপাশে কোনো পেশেন্টদের এইরকম লক্ষণ দেখতে পান, তাহলে সরাসরি কোনো নিকটবর্তী ডক্টরের সাথে কনসাল্ট করুন এবং ঠিকমতো মেডিসিন ইউজ করুন। জেনারেলি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি মেডিসিন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করি। আজকের এই ভিডিওটি একদম অন্যরকম। আজকের যে ভিডিওটি আমি আলোচনা করব, যেটির আমি কোনো মেডিসিন বলবো না, তবে হ্যাঁ আমি কিছু ঘরোয়া পদ্ধতি বলবো, ঘরোয়া উপাদান বলবো, যেগুলো হাতের কাছে ইজিলি অ্যাভেলেবেল, যেগুলো আপনারা খেলে প্রতিনিয়ত প্রতিদিন আপনাদের এই যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো থেকে খুব তাড়াতাড়ি রেহাই পাবেন। এছাড়াও এই হোম রেমেডিগুলো সঙ্গে যদি আপনারা স্পেসিফিক মেডিসিনটি ব্যবহার করেন, খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। এই সমস্যা এমন কিছু সমস্যা নয় যে এটি কখনো সারার নয় বা এটি কখনো সারবে না, এটি একটি মিথ। নার্ভের প্রবলেম হলে সারে না, এটা একটা মিথ, এটা একটা ভ্রান্ত ধারণা। অবশ্যই সারে, প্রপার ট্রিটমেন্ট করলে নিশ্চয়ই সারে। আপনারা যদি কনসাল্ট করতে চান আমার সঙ্গে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। এবার জেনে নিন সেই ঘরোয়া পদ্ধতিগুলো ঠিক কী, যেগুলো সম্পর্কে আমি আলোচনা করতে চলেছি। শুরুতেই যে বীজটির কথা আমি বলবো সেটি হলো, সবাই জানবেন কম বেশি, হাতের কাছে ইজিলি অ্যাভেলেবেল। শুরুতে যে বীজটি সম্পর্কে আলোচনা করব যেটি হলো ফ্ল্যাক্সসিড অর্থাৎ তিসি বীজ। আমি স্ক্রিনের পিকচার শো করিয়ে দেব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। এটি নার্ভের প্রবলেমের জন্য ভীষণ উপকারী, সবচেয়ে উপকারী এই খাদ্যটি। এটি নার্ভের জ্বালা এবং ব্যথা কমাতে সাহায্য করে। এতে থাকে ওমেগা 3, অর্থাৎ ওমেগা 3 আপনার নার্ভটিকে রিপেয়ার করতে সাহায্য করবে। এটি খাওয়ার নিয়মটা একটু বলে দিই। 1 চামচ তিসি বীজ রাত্রে ভিজিয়ে রাখবে, সকালে এটি চিবিয়ে খেতে পারেন, অথবা এটি দইয়ের সঙ্গে মিক্সড করে, মানে টক দইয়ের সঙ্গে মিক্সড করে এটি খেয়ে নিতে পারেন। এটি প্রত্যেক দিন সকালে ফলো করুন, আপনার রুটিনের তালিকা রাখুন, প্রত্যেক দিন সকালে খাওয়ার চেষ্টা করুন খুব তাড়াতাড়ি। প্রত্যেক দিন না হলেও অ্যাটলিস্ট সপ্তাহে চার দিন আপনারা এটি ইউজ করার চেষ্টা করুন। নেক্সট যে বীজটির কথা বলবো সেটি হলো ব্ল্যাক সিড অর্থাৎ কালো জিরে। কালো জিরে তো প্রত্যেকের বাড়িতে কম বেশি রান্নাঘরে পাওয়াই যায়। এটিও ভীষণই ভালো, এটি আপনার নার্ভের ব্যথা বা প্রদাহ কমাতে ভীষণভাবে সাহায্য করবে। এটি রক্ত চলাচল ভালো করবে, এটি আপনার শরীরের রক্ত চলাচল ঠিকমতো করতে, সঞ্চালন করতে সাহায্য করবে। কিভাবে খাবেন? 1 চা চামচ কালো জিরে, তার সাথে 1 চা চামচ মধু, দুটিকে ভালো করে অ্যাড করে খেয়ে নিন, খুব ভালো বেনিফিটেড রেজাল্ট পাবেন। নেক্সট যেটির কথা বলবো সেটি আরও ইজিলি অ্যাভেলেবেল, আপনার একদম হাতের কাছে, যেটি হলো পাম্পকিন সিড আপনারা, অর্থাৎ কুমড়োর বীজ। এটি আপনারা অনেকেই দেখে থাকবেন। এটি পাওয়া এমন কিছু বিষয় নয়, এটিও নার্ভের জন্য ভীষণভাবে বেনিফিটেড। এটির মধ্যে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম ও জিঙ্ক পাওয়া যায়। ম্যাগনেসিয়াম, জিঙ্ক আপনার শরীরের নার্ভ ও পেশি যে দুর্বলতা, যার কারণে এই যে জ্বালা পোড়া ব্যথা অনুভূতি, নার্ভ দুর্বল হয়ে গেলেই তো সমস্যাগুলো বৃদ্ধি পায়, এটিকে ঠিক করতে ভীষণভাবে সাহায্য করে। এটি খাওয়ার নিয়ম এমন কিছুই নয়, প্রত্যেক দিন 1 মুঠো করে এটি খেয়ে নিন, একটু হালকা তাওয়ায় গরম করে একটু নাড়াচাড়া করে নিয়ে ওটিকে খেয়ে নিন, এটি ভীষণই উপকারী। নেক্সট যে বীজটির কথা বলবো সেটি হলো সানফ্লাওয়ার সিড অর্থাৎ সূর্যমুখীর বীজ। সূর্যমুখীর বীজে আছে ভিটামিন B6 এবং ভিটামিন ই থাকে। এটি আপনার ঝিনঝিনি ও অবশ অনুভূতি কমাতে সাহায্য করবে অল্প দিনের মধ্যে।
তাই এটি আপনি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন। আর লাস্ট যে ইনগ্রিডিয়েন্টসটির কথা বলবো যেটি হলো তিল, অর্থাৎ সিসমি সিড। তিলের তেল তো ভীষণই ভালো, কিন্তু নর্মাল তিলের যে বীজ সেটিকে আপনি যদি খান, এর প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়, যেটি ভীষণই ভালো আপনার নার্ভের জন্য। আপনার নার্ভের অবশ, জ্বালা পোড়া অনুভূতি, ঝিনঝিনি সমস্ত কিছু প্রবলেম থেকে একেবারে রিকভারি দেবে। আপনি চোখ বন্ধ করে যদি আপনার খাদ্য তালিকায় এই কয়েকটি বীজ অ্যাড করতে পারেন, তো আপনার প্রবলেম একেবারে সলভ হয়ে যাবে। আপনি তার সঙ্গে মেডিসিন নিতে পারেন, যে কোনো হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, যে কোনো মেডিসিন আপনারা আপনাদের নিকটবর্তী ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। আপনারা এই সিডগুলি আজ থেকেই আপনাদের খাদ্য তালিকার রুটিনে রাখুন এবং কতটা বেনিফিটেড আপনারা সেটা দেখতে পাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।